আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। ছোট বন্ধুরা, আজকে আমরা যশোর বোর্ডের সিকিউ সলভ নিয়ে হাজির হয়েছি এবং যশোর বোর্ডের সিকিউ সলভের যে অধ্যায়টি নিয়ে আজকে আমরা কাজ করব সেই অধ্যায়টা হচ্ছে জৈব যৌগ। অর্থাৎ আজকে ক্লাসে আমরা যশোর বোর্ড 2024 সালের জৈব যৌগের অধ্যায়ের উপর যে সকল প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো আজকে আমরা সলভ করব। কারণ তোমরা জানো জৈব যৌগ অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায় এবং এই অধ্যায়ের সিকিউ করতে যা অনেকে প্রবলেম হয়। আশা করি আজকে ক্লাসটির মাধ্যমে তুমি অনেকখানি আইডিয়া পেয়ে যাবা এবং সামনে জৈব যৌগের উপর বিভিন্ন বোর্ডে আসা প্রশ্ন নিয়েও আমি কাজ করব। ওকে, তাহলে দেখো, যেহেতু আমরা হচ্ছে যশোর বোর্ডে দেখতেছি, তাহলে আগে আমি তোমাকে বলে দিই যে যশোর বোর্ডে এই জৈব যৌগের উপরে কয়টা কোশ্চেন আসছে। টোটাল 3টা কোশ্চেন আসছে। এটা একটা কোশ্চেন তোমার হচ্ছে গ নম্বরে 3 মার্কসের জন্য, পরেরটা আসছে হচ্ছে ঘ নম্বরে 4 মার্কসের জন্য, আর একটা হচ্ছে গতে আর কি, অর্থাৎ মিক্স করে দিছে আর কি। ঠিক আছে, অন্যান্য চ্যাপ্টারের সাথে মিক্স করে দিছে। তাহলে প্রথম কোশ্চেনটা আমরা আগে সলভ করবো। ঠিক আছে, এখানে হচ্ছে একটা উদ্দীপক দেয়া আছে, দেখো CnH2n, রাইট? তোমার হচ্ছে CnH2n প্লাস পানি, উচ্চ তাপ এবং চাপ, আর প্রভাবক কি ফসফরিক অ্যাসিড। তাহলে এখানে পিটা কি উৎপন্ন হবে, এখানে এন এর মান বলে দিছে কত, 3। এখন বলছে উদ্দীপকের বিক্রিয়ক যৌগটির অসম্পৃক্ততার পরীক্ষা সমীকরণ সহ লেখো। পিটা কি এটা বলে দেয়া নাই, সরি, পিটা এখানে বলে দেয়া নাই, পিটা আমরা বের করব পরের কোশ্চেনটাতে। এই যে এই কোশ্চেনটাতে পিটা আমরা বের করব। তার আগে দেখো এখানে কি বলছে, উদ্দীপকের বিক্রিয়ক মানে কি, এটার কথা বলছে। তাহলে এই বিক্রিয়কটার যৌগটির অসম্পৃক্ততার পরীক্ষা, মানে এই যৌগটা যে একটা অসম্পৃক্ত যৌগ, তো সেটা তোমাকে এখানে পরীক্ষা দিয়ে দেখাইতে হবে। তাহলে আমরা অসম্পৃক্ততার পরীক্ষার জন্য 2টা পরীক্ষা পড়ছিলাম, একটা হচ্ছে ব্রোমিন টেস্ট, আর একটা কি বলো, বেয়ার টেস্ট, বা হচ্ছে তোমার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ বা বেগুনি বর্ণ নষ্ট করা যে টেস্টটা, এই 2টা। তাহলে আমি পরীক্ষা হলে যেহেতু গ নম্বর 3 মার্কসের জন্য আসছে, তোমার হয়তো মনে হতে পারে ভাই আমি এখানে কয়টা বিক্রিয়া দেবো, তুমি 2টাই দিবা সেফ জোনের জন্য। ওকে, তার আগে তুমি এটা লিখে নিও যে এটা হচ্ছে CnH2n, এটা কি একটা অ্যালকিন মানে ডাবল বন্ড, রাইট? তাহলে ডাবল বন্ডকে অসম্পৃক্ততার পরীক্ষা করার জন্য আমরা হচ্ছে ব্রোমিন টেস্ট নিব আর হচ্ছে বেয়ার টেস্টটা নিব। তাহলে এই যে CnH2n, যখন আমি 3 বসাবো তখন এটা কি হয়ে যাচ্ছে, C3H6, অর্থাৎ এটার নাম কি হবে, প্রোপিন। এটার নাম হচ্ছে প্রোপিন। এটা স্ট্রাকচারটা কেমন হবে, এটা এটা একটা অ্যালকিন, তাহলে এটা দুই বন্ড বিশিষ্ট থাকবে, মানে ডাবল বন্ড প্রেজেন্ট থাকবে। তাহলে আমি আগে কার্বন 3টা দিই, 1 2 3, তাহলে ডাবল বন্ড ধরে এই জায়গায় দিলাম, তাহলে বাকি সব জায়গায় সিঙ্গেল বন্ড। এইখানে ডাবল বন্ড থাকলে এই কার্বনের একটা হাত ফাঁকা, এই কার্বনের একটা হাত ফাঁকা, এই কার্বনের হচ্ছে এখানে একটা হাত গেল, এখানে একটা হাত গেল, তাহলে তার হাত ফাঁকা একটা। এই কার্বনের এখানে একটা হাত গেল, তাহলে তার 3টা হাত ফাঁকা, 1 2 3। তাহলে সব হাতে হাইড্রোজেন দাও, সব হাতে হচ্ছে ভাইয়া হাইড্রোজেন দাও। এই যে হাইড্রোজেন, হাইড্রোজেন দিলাম, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। তাহলে এটা হচ্ছে আমার প্রোপিন আর কি। ঠিক আছে, এটা হচ্ছে আমার বেসিক্যালি প্রোপিন। তাহলে প্রথমে আমি যেটা দেখাবো এটা হচ্ছে ব্রোমিনের লাল বর্ণটা কেমন নষ্ট করে, ব্রোমিন টেস্ট। প্রথমে দেখাবো ব্রোমিন টেস্টটা, ব্রোমিনের লাল বর্ণটা কিভাবে নষ্ট করে। তাহলে আমি এইটা নিলাম, এই যে CH2 ডাবল বন্ড CH3। তাহলে এটার সাথে কি করব, ব্রোমিন অ্যাড করব, ব্রোমিন অ্যাড করব। তাহলে কি হবে দেখো, যদি আমি এখানে ব্রোমিন অ্যাড করি, এই কার্বনের যে ডাবল বন্ডটা আছে না, এই যে এখানে ডাবল বন্ড, এটা ভেঙে যাবে। ভেঙে যে এই কার্বনের একটা হাত ফাঁকা হবে, এই কার্বনের একটা হাত ফাঁকা, যেমন তোমাকে দেখাচ্ছি, দেখো CH2 আগে লিখবা, দেখো CH2, এরপরে এই ডাবল বন্ডটা আর থাকবে না, সিঙ্গেল বন্ড লেখো, এই যে সিঙ্গেল বন্ড, তারপরে CH, তারপরে এখানে CH3। কি করলাম, CH2 ছিল CH2 লিখলাম, CH ছিল CH লিখলাম, CH3 ছিল CH3 লিখলাম। এখানে যে ডাবল বন্ড ছিল এটা ভেঙে গেছে, ভেঙে যে এই কার্বনে একটা হাত ফাঁকা, এই কার্বনে একটা হাত ফাঁকা, এই যে এখানে একটা হাত, এখানে একটা হাত, দুই হাতে যে 2টা ব্রোমিন এসে যুক্ত হবে, এখানে একটা ব্রোমিন দাও, এখানে একটা ব্রোমিন দাও, শেষ। তাহলে ব্যাপারটা যেটা হইলো, এই ব্রোমিনের হচ্ছে রেড কালার ছিল, রেড বর্ণ। এইখানে হচ্ছে মানে যখন এটা অ্যালকিনের সাথে বিক্রিয়া করছে, মানে প্রোপিনের সাথে বিক্রিয়া করছে, প্রোপিন, তখন এই প্রোপিনের সাথে এই ব্রোমিনটা বিক্রিয়া করার কারণে এখানে লাল বর্ণটা পুরোপুরি কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। মানে এখানে নো রেড কালার, নো রেড কালার। তার মানে কি, পুরোপুরি লাল বর্ণটা নষ্ট হয়ে গেছে। পুরোপুরি লাল বর্ণটা নষ্ট হয়ে যাওয়া মানে কি, মানে হচ্ছে বুঝতে পারতেছি যে এখানে অসম্পৃক্ত হাইড্রোকার্বন আছে, যে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের নাম কি, প্রোপিন। ওকে, তাহলে এটা হচ্ছে ব্রোমিন টেস্ট। 2 নম্বরে যেটা দিব ওটা হচ্ছে বেয়ার টেস্ট। 2 নম্বরটা হচ্ছে বেয়ার টেস্ট।
তাহলে এই যে বেয়ার টেস্টে দেখো আবার প্রোপিনটা নিব, তাহলে প্রোপিনটা নেই, প্রোপিন এই যে এটা CH2 ডাবল বন্ড CH3, এখানে হচ্ছে যোগ করব কে বলতো, পটাশিয়াম পার ম্যাঙ্গানেটটা থাকবে এখানে প্রভাবক, যোগ করতে হবে পানি আর হচ্ছে কি জার্মান অক্সিজেন, পানি আর কি জার্মান অক্সিজেন, আর এখানে প্রভাবক হিসেবে থাকবে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। এই পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের কালারটা, গোলাপি বর্ণটা বা বেগুনি বর্ণটা কি করবে, নষ্ট করে দিবে কে, এই প্রোপিনটা। তাহলে এখানে কি উৎপন্ন হবে, মেকানিজমটা আমরা একটু দেখি ভাইয়া। দেখো এইখানে পানি আছে না, পানিকে ভাঙলে আমরা কি পাই, পানিকে ভাঙলে আমরা পাই H+ আর OH-, রাইট? আচ্ছা, এখানে যেটা হয় এই জাইমান অক্সিজেনটা H+ এর সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে কি জানো, OH-, OH-। কি হইলো, পানিটাকে ভাঙলে আমরা পাই H+ এবং OH-। যখন এই জাইমান অক্সিজেনটা অ্যাড হয় তখন এই জাইমান অক্সিজেনটা পানির H+ এর সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে OH-। তাহলে এখানে কয়টা OH- দাঁড়াইলো, দুইটা, এখানে একটা OH-, এখানে একটা OH-। যেটা হয় যে এটা তো এদের সাথে বিক্রিয়া করতেছে পানি এবং জাইমান অক্সিজেনের সাথে, এর ডাবল বন্ডটা ভেঙে যাবে। তাহলে ডাবল বন্ডটা ভাঙলে এরকম হয়, দেখো CH2 CH CH3, রাইট? এই যে এরকম হয়। তাহলে এরকম হলো। এখন যেটা হবে যে ডাবল বন্ডটা ভেঙে যাবে, রাইট? ডাবল বন্ডটা ভেঙে যায়, যে সিঙ্গেল বন্ড, তো সিঙ্গেল বন্ড হইলে এই কার্বনের একটা হাত ফাঁকা, এই কার্বনের একটা হাত ফাঁকা, রাইট? এখন দুই হাতে যে এখানে একটা ওয়েজ যাবে, এখানে একটা ওয়েজ যাবে, তাহলে এখানে একটা ওয়েজ দাও, এখানে একটা ওয়েজ দাও, শেষ। দুই হাতে দুইটা ওয়েজ, এখানে একটা ওয়েজ, এখানে একটা ওয়েজ, শেষ। তাহলে আমার যৌগটা তৈরি হয়ে গেল। এবং এই যৌগটাতে নো কি পার্পল কালার, এখানে হচ্ছে নো পার্পল কালার, কালারটা কি হয়েছে, নষ্ট হয়ে গেছে, নো পার্পল কালার, কালারটা কি হয়েছে, নষ্ট হয়ে গেছে। তাহলে আমাকে অসম্পৃক্ততা পরীক্ষার জন্য আমি দুইটা টেস্ট করবো, একটা হচ্ছে ব্রোমিন টেস্ট আর একটি কি বেয়ার টেস্ট। ব্রোমিন টেস্টে থাকে ব্রোমিন, যেটা লাল বর্ণটা নষ্ট হয়ে যায় অ্যালকিনের সাথে বিক্রিয়া করে, অর্থাৎ প্রোপিনের সাথে বিক্রিয়া করে। আর বেয়ার টেস্টে হচ্ছে এই প্রোপিনের সাথে জাইমান অক্সিজেন এবং পানি বিক্রিয়া করে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের উপস্থিতিতে তার কালারটা নষ্ট হয়ে যায়, মানে বেগুনি বর্ণ বা গোলাপি বর্ণটা কি হয়, নষ্ট হয়ে যায়, নো পার্পল কালার। ওকে, এইটার মাধ্যমে তুমি পরীক্ষাটা দেখাই দিবা। পরবর্তী কোশ্চেনটাতে যাই। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে, দেখো এখানে বলছে উদ্দীপকের পি যৌগ থেকে পলিথিনের মনোমার, পলিথিনের মনোমার, তাহলে পলিথিনের মনোমারটা কোনটা, অর্থাৎ পলিথিন কি থেকে তৈরি করা হয়, ইথিন থেকে। তাহলে আমার পলিথিনের মনোমার, অর্থাৎ আমাকে জানতে চাইছে যে ইথিন, ইথিন কে, ইথিন, ইথিন, ইথিন প্রস্তুত করা যাবে কিনা, পি যৌগ থেকে সম্ভব, মানে যাবে, আসলে যাবে, সম্ভব বলে দিয়েছে ইথিন। পলিথিনের মনোমারটা কি, ইথিন, ইথিন থেকেই তো পলিথিন তৈরি হয়। আর তাহলে এটা হচ্ছে CH2 ডাবল বন্ড CH2, এটা আমাকে তৈরি করতে বলছে। কোথা থেকে বলতো, পি যৌগ থেকে। পি পি যৌগটা কি সেটা ফাইন্ড আউট করতে হবে, অবশ্যই পি যৌগটা কি সেটা ফাইন্ড আউট করতে হবে। চলো আমরা পি যৌগটা ফাইন্ড আউট করি। এখন পি যৌগটা কি সেটা ফাইন্ড আউট করতে হইলে এখানে এন এর মান 3 বসাতে হবে। তাহলে চলো বসাই। এখানে যেটা হবে C3H6, আমরা এটা দেখছিলাম একটু আগে। এটা স্ট্রাকচার কি বলতো, এটা স্ট্রাকচার হচ্ছে CH2 ডাবল বন্ড CH2 ডাবল বন্ড CH3, এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন, যেটার নাম হচ্ছে ভাইয়া কি, প্রোপিন। এখন এই প্রোপিনের সাথে পানির বিক্রিয়া করছে এবং ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে দিয়ে উচ্চচাপ এবং উচ্চচাপ দিয়েছে, ফলে পিটা উৎপন্ন হয়েছে। পিটা কি ফাইন্ড আউট করি, চলো। তাহলে আমি আগে বিক্রিয়াটা লিখি এখানে। তাহলে এখানে বিক্রিয়াটা হবে CH2 ডাবল বন্ড CH3, তাহলে এটার সাথে পানি আসতেছে, আর এখানে প্রভাবকটা হচ্ছে তোমার ওই যে আমি লিখি উপরে হাই টেম্পারেচার আর প্রেস লিখে দিলাম, ঠিক আছে। আর আরেকটা কি, ফসফরিক অ্যাসিড H3PO4। এটা মেকানিজমটা দিয়ে আমরা বের করি যে কি উৎপন্ন হয় আসলে এখানে, তাই না? দেখি এখানে কি হয়, পানিটাকে ভাঙলে আমরা জানি কি কি উৎপন্ন হয়, পানি ভাঙলে আমরা জানি উৎপন্ন হয় H+ এবং OH-, রাইট? পানিটা ভাঙলে এটা উৎপন্ন হয়। তাহলে এখানে আগের বারের মতো ডাবল বন্ডটা ভাঙবে, কি হবে, ডাবল বন্ডটা ভেঙে যাবে। ডাবল বন্ডটা যদি ভাঙে তাহলে এই কার্বনের একটা হাত ফাঁকা, এই কার্বনের একটা হাত ফাঁকা থাকবে। তাহলে আমরা এখানে লিখি ডাবল বন্ডটা ভাঙলো, তাহলে এখানে CH2 ছিল, আর এখানে ছিল হচ্ছে CH, আর এখানে কি CH3। ডাবল বন্ডটা ভাঙলে এই কার্বন একটা হাত ফাঁকা, এই কার্বন একটা হাত ফাঁকা, তাই না? তাহলে এখন
এই ডাবল বন্ডটা ভেঙে এই কার্বন একটা হাত ফাঁকা, এই কার্বন একটা হাত ফাঁকা, তাহলে এখানে একটা হাইড্রোজেন যাবে আর একটা ওএইচ যাবে। ধরো ওএইচটা গেল এই জায়গাতে আর এইচটা গেল এই জায়গাতে, তাহলে এটাকে এভাবে লিখতে পারি না? দেখো তো, যে আমি ধরো ডান থেকে আগাচ্ছি, তাহলে CH3, এই যে এখান থেকে আগাচ্ছি, ঠিক আছে, সুন্দর করে লেখার জন্য CH3, তারপর এখানে CH2, এখানে CH2 OH, দেখো তো এটা হয় কিনা, সাজায় লেখার জন্য আর কি। তাহলে কি হলো, এখানে ডাবল বন্ডটা ভাঙলো, ভেঙে যে এই কার্বনের একটা হাত ফাঁকা, এই কার্বনের একটা হাত ফাঁকা, এই যে হাত ফাঁকা হাত ফাঁকা, দুই হাতে একটা হাতে গেছে OH, এই যে OH-টা গেছে, আর এক হাতে গেছে কি H-টা। তাহলে এখানে উৎপন্ন হলো যেটা CH3, এই যে লিখলাম, CH2, এই যে CH2 লিখলাম, আবার CH2, এই যে লিখলাম, তারপর OH, এই যে OH। এটার নাম কি বলতো? 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, যেটার নাম হচ্ছে প্রোপানল। প্রোপানল। এখন আমাকে যেটা বলছে, এই প্রোপানল থেকে আমাকে তৈরি করতে হবে কি? ইথিন। এই প্রোপানলটা থেকেই তৈরি করতে হবে কি ভাইয়া? ইথিন। তাহলে দেখো, প্রোপানলে কিন্তু 3 কার্বন বিশিষ্ট আছে, ইথিনে কয় কার্বন আছে? 2 কার্বন। তাহলে তোমাকে চিন্তা করতে হবে যে কার্বন সংখ্যা কেমনে কমানো যায়। কার্বন সংখ্যা কমানো যায় কিভাবে বলতো? ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। ডি কার্বক্সিলেশনে দেখছি আমরা একটা একটা করে কার্বন সংখ্যা কমানো যায়। তাহলে আমি এই প্রোপানলটা নিলাম, এই প্রোপানল থেকে তৈরি করতে হবে কি? ইথিন। তাহলে ভালো করে দেখো ভাইয়া, প্রোপানল থেকে কিভাবে ইথিন তৈরি করব, ঠিক আছে? তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে প্রোপানল থেকে ইথিন তৈরি করা। ইথিন, তাহলে ভালো করে বুঝো কেমনে তৈরি করতে পারে। তাহলে প্রোপানলটা তো 3 কার্বন বিশিষ্ট আর ইথিন তো 2 কার্বন। তার মানে নিশ্চয়ই এই প্রোপানলটাকে ভাইয়া অবশ্যই কার্বন সংখ্যা কমাইতে হবে, কমায় তারপরে ইথিন নিতে হবে। তাহলে প্রোপানলটা নেই, প্রোপানল। তাহলে এই প্রোপানলটা হচ্ছে আগে কি করব, এটাকে কার্বন সংখ্যা কমানো মানে হচ্ছে মাথায় রাখবা ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। তাহলে ভাইয়া প্রোপানলটা নাও, প্রোপানলটা হচ্ছে CH3, CH2 ও আরেকটা CH2 OH, এটা প্রোপানল। এটাকে তুমি হচ্ছে জাইমান অক্সিজেন দ্বারা যদি বিক্রিয়া করো, দেখো এটা আমি একটু শর্টকাটে লেখাই দিই এখানে, যে এটার সাথে জাইমান অক্সিজেন যদি আসে, এই যে, এবং প্রভাবক থাকবে কি? K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড। তাহলে এখানে কি উৎপন্ন হবে? প্রোপানেল, তাই না? CH3 CH2 CHO, প্রোপানেল। তারপরে এটা হচ্ছে 1 নম্বর বিক্রিয়া। 2 নম্বর বিক্রিয়াতে আবার এই প্রোপানলটাকেই নিই, প্রোপানলটাকে আবার নাও। তাহলে এখানে হচ্ছে CH3 CH2 CHO, এই প্রোপানলটার সাথে আবার জাইমান অক্সিজেনের কি করো? বিক্রিয়া করো। এই যে প্রভাবক আবার সেম, K2Cr2O7 আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তাহলে এখন উৎপন্ন হবে কি? প্রোপানোয়িক অ্যাসিড। বুঝতে পারতেছো কোথায় যাচ্ছি আমি? আমি ডি কার্বক্সিলেশনের দিকে যাচ্ছি। তো ডি কার্বক্সিলেশন তো করতে হয় তোমার হচ্ছে একটা লবণ দিয়ে। লবণটা কি হতে পারে? এটা হতে পারে সোডিয়াম ইথানয়েড বা সোডিয়াম প্রোপানয়েড। আমরা যেদিকে যাচ্ছি, আমরা হচ্ছে সোডিয়াম প্রোপানয়েডের দিকে যাচ্ছি, বুঝছো? কারণ আমাদের কাছে আছে প্রোপানল, প্রোপানলটাকে আমি প্রোপানেলে কনভার্ট করছি। এখন এই প্রোপানেলটা হয়ে যাবে কি? প্রোপানোয়িক অ্যাসিড। এই যে CH3COOH, প্রোপানোয়িক অ্যাসিড। দেখছো, প্রোপানোয়িক অ্যাসিড হয়ে গেছে। এখন এই প্রোপানোয়িক অ্যাসিডটাকে আমি সোডিয়াম প্রোপানয়েড বানাবো। কি বানাবো ভাইয়া? সোডিয়াম প্রোপানয়েড। তাহলে এটার সাথে আমি জাস্ট এটার CH3COOH না, এখানে তো 3 কার্বন বিশিষ্ট, তাই না? 3 কার্বন বিশিষ্ট, তাহলে CH3CH2 CH3CH2COOH হবে, রাইট? এই যে, তাহলে এখন ভাইয়া CH3CH2COOH, এই যে, তাহলে এইটা হচ্ছে আমার প্রোপানোয়িক অ্যাসিড। এটার সাথে আমি NaOH বিক্রিয়া করব, তাহলে আমার উৎপন্ন হবে কি বলতো? এই যে CH3CH2COO, আর এখানে হচ্ছে Na, CH3CH2COO, Na যোগ হলে CH3CH2COONA, এবং পানি উৎপন্ন হবে। এই যে দেখো, আমি পেয়ে গেলাম আমার কাঙ্ক্ষিত উৎপাদ। এটা পেয়ে গেলেই ডি কার্বক্সিলেশন মারা যায়, তাই না? এখন ডি কার্বক্সিলেশন মারবো। ডি কার্বক্সিলেশন, এই যে এটা নাও, CH3CH2COONA। এখন এটার সাথে কার বিক্রিয়া করবে বলো তো? এটার সাথে আবার সোডিয়াম হাইড্রোক্সাইডেরই বিক্রিয়া করবে। এবার হচ্ছে ক্যালসিয়াম তাপ এবং ক্যালসিয়াম অক্সাইড প্রভাবক। তাহলে যেটা হয় দেখো মেকানিজমটা,
কি হয় বলতো, এখানে যেটা হয় এই CH3CH2 সাথে এই এইচটা বিক্রিয়া করে উৎপন্ন হয় CH3 ছিল আগে থেকে, দেখো CH3, এখন CH2 এর সাথে আরেকটা হাইড্রোজেন যদি যোগ হয় তাহলে CH3 হইলো। আর বাকি এখানে দেখো সোডিয়াম 2টা, তাহলে Na2, আর একটা কার্বন ছিল, এই যে কার্বন, তাহলে এখানে কার্বন লেখো। আর 1 2 3, তিনটা অক্সিজেন, তাহলে O3। তাহলে ভাই এত কষ্ট কেন করলাম? কষ্ট করলাম, আমাকে বের করতে বলছে প্রোপানল থেকে ইথিন। প্রোপানল কি 3 কার্বন বিশিষ্ট না? তাহলে এই প্রোপানলটারে আমাকে 2 কার্বনে কনভার্ট করতে হবে। তাহলে 2 কার্বনে কনভার্ট করে আসছে কোথায়, দেখো ইথেনে আসছে। কোথায় আসছে ভাইয়া? ইথেনে, রাইট? তাহলে এখন ইথেন মানে 2 কার্বন পাইলাম, ইথেন। তাহলে ইথেন থেকে এখন ইথিনে যেতে পারবো না? অবশ্যই পারবো। ইথেন থেকে কিভাবে ইথিন যেতে যায় এটা আশা করি আমরা সবাই জানি। তাহলে তাহলে ভাইয়া যেটা করলাম আমরা হচ্ছে, আমার কাছে ছিল প্রোপানলটারে প্রোপানেলে কনভার্ট করছি, এরপরে প্রোপানেলটারে প্রোপানোয়িক অ্যাসিডে কনভার্ট করছি, প্রোপানোয়িক অ্যাসিডটারে আমি সোডিয়াম প্রোপানয়েটে কনভার্ট করছি, এরপরে সোডিয়াম প্রোপানয়েটটা ডি কার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে 3 কার্বনটা কমায়া 2 কার্বনে আমি চলে আনলাম। এখন ইথেন থেকে ইথিন বের করা কোনো ব্যাপারই না। তা চলো, এখন হচ্ছে আমরা ইথেন পেয়ে গেছি, এখন আমরা এই ইথেন থেকে ইথিন বানাবো। আর এটা আমার ভিডিওতে অলরেডি আমি পড়াইছিলাম, ইথেন থেকে কিভাবে কি ইথিনে যাবা। তাহলে ইথিনে চলে যাই। দেখো ইথিনে যেতে চাইলে আমাদের হচ্ছে এই বিক্রিয়াটা মাথায় রাখতে লাগবে। ইথেনটাকে, এই যে এটা হচ্ছে ইথেন, এই ইথেনটাকে যেটা পাইলাম এই যে CH3, এই ইথেনটারে ফার্স্টে ক্লোরিনেশন বিক্রিয়া করো। ক্লোরিনেশন যদি বিক্রিয়া করো তাহলে এখানে ইউভি দিতে হবে। ফলে আলটিমেটলি একটা ক্লোরিনেশন মানে কি, ক্লোরিনেশন বিক্রিয়াতে আমরা দেখছিলাম ক্লোরিনটা প্রতিস্থাপিত হবে, অর্থাৎ হ্যালোজেন প্রতিস্থাপন। তাহলে এখানে CH3 ছিল আগে থেকে, আর এখানে CH2 ছিল, CH3, আর এখানে CH3 ছিল, একটা হাইড্রোজেন যাবে ক্লোরিনের ক্লাসে আর ক্লোরিনটা চলে যাবে এখানে, তাহলে এখানে CH2Cl আর এখানে হচ্ছে HCl, তাই না? এই যে এরকম CH3 ছিল, এখানে একটা হাইড্রোজেন বের হয়েছে, বের হয়ে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে HCl তৈরি করছে। আর এখানে তখন CH2 থাকার কথা, একটা হাইড্রোজেন বের হইলে ওই CH2 এর সাথে এখানে যে অবশিষ্ট ক্লোরিনটা এখানে যুক্ত হয়েছে, ফলে CH3CH2Cl। এই যে এটার নাম কি, ইথাইল ক্লোরাইড। এটার নাম কি, ইথাইল ক্লোরাইড। পরবর্তীতে ভাইয়া এই ইথাইল ক্লোরাইডটা মানে CH3CH2Clটার সাথে তুমি বিক্রিয়া করবা পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড, কিন্তু কোন ভার্সন? অ্যালকোহলিক ভার্সন। তাহলে ডিরেক্টলি তুমি ইথিনটা পেয়ে যাবা। কোন ভার্সন অ্যাড করছি? অ্যালকোহলিক। তাহলে তুমি ডিরেক্টলি কি পাবা? ইথিনটা পেয়ে যাবে। কিভাবে? দেখো মেকানিজমটা হচ্ছে, এখান থেকে একটা হাইড্রোজেন বের হইলো, এইখান থেকে যে হাইড্রোজেনটা বের হবে ওই হাইড্রোজেনটা এই OH এর সাথে চলে যাবে। এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে, OH এর সাথে চলে যায় তৈরি করবে পানি, H2O। ঠিক আছে? এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে H+, এটা OH এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? পানি। আর এখান থেকে একটা ক্লোরিনও বের হবে, অর্থাৎ Cl-, এই Cl- চলে যাবে পটাশিয়ামের সাথে, তৈরি করবে কি? KCl, পটাশিয়াম ক্লোরাইড। অবশিষ্ট কি থাকে দেখো তো, অবশিষ্ট থাকে এখান থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় তাহলে CH2 থাকে, তাহলে লেখো CH2। আর এই CH2 এর যে Cl-টা এটা যদি চলে যায় তাহলে CH2 থাকে শুধু, তাহলে CH2। আর এখন দেখো এখান থেকে যখন একটা হাইড্রোজেন চলে গেছে, এই কার্বনের একটা হাত ফাঁকা, এখান থেকে যখন এখানে একটা ক্লোরিন চলে গেছে, এই কার্বনের একটা হাত ফাঁকা, তাহলে এই যে ওর একটা হাত ফাঁকা, ওর একটা হাত ফাঁকা, দুইটা কমন একটা হাত হয়ে গেছে এই জায়গাতে। এখানে একটা হাত ফাঁকা, এখানে একটা হাত ফাঁকা, দুইটা কমন হাত মিলে যেটা হয়ে গেছে। তাহলে এটার নামই কি ভাইয়া? এটার নামই হচ্ছে ইথিন। এটার নামই কি ভাইয়া? ইথিন। এটার নামই ভাইয়া ইথিন। তো সবাইকে বুঝতে পারছো যে কিভাবে ভাইয়া বেসিক্যালি ইথিনটা তৈরি করছি? সবাই কি বুঝতে পেরেছো কিভাবে ভাইয়া ইথিনটা তৈরি করেছি? তো আমাকে জাস্ট মেইন উদ্দেশ্যটাই কি, প্রোপানল মানে 3 কার্বনটারে 2 কার্বন বানানো। আমি কিন্তু 2 কার্বন বানাই ফেলছি। এই যে এই পরবর্তীতে এই 2 কার্বন যেহেতু পেয়ে গেছি, ইথেন যেমনি হোক 2 কার্বন বানাইতে হবে ইথেন। এই ইথেন থেকে পরবর্তীতে আমি ইথিন তৈরি করতে পারি কিভাবে সেটা আমরা জানি। তো এটা জাস্ট ক্লোরিনেশন বিক্রিয়া করে আর পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক ভার্সন কি, অ্যালকোহলিক, এটা জাস্ট অ্যাড করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যালকিনটা বা ইথিনটা পেয়ে গেলাম, শেষ। ঠিক আছে? এটা হয়তো তোমার কাছে বিক্রিয়াটা বড় লাগতে পারে কারণ এখানে টোটাল 6টা বিক্রিয়া, কিন্তু এই বিক্রিয়ার মাধ্যমে কিন্তু তোমার অনেকগুলো বিক্রিয়া কি হয়ে গেল, প্র্যাকটিস হয়ে গেল। আর এগুলো কিন্তু তোমার বইয়ের বিক্রিয়া, এই দুইটা হয়তো, এটা হয়তো বা বইতে নাই বাকি, কিন্তু এইটা আর বাকি 4টা কিন্তু তোমার বইয়েরই বিক্রিয়া, রাইট? আশা করি আমরা এটা বুঝতে পারছি।
তাহলে আমার দুইটা কোশ্চেন সলভ হলো। আমরা লাস্ট যশোর বোর্ডে যে সিকিউরিটি আসছে সেটা আমরা একটু এখন দেখি। দেখো এখানে হচ্ছে একটা যৌগ দেয়া আছে CnH2n+1 COOH, এখানে n এর মান কত 2। তাহলে এখান থেকে বলছে খাদ্য সংরক্ষক প্রস্তুত করা যায় কিনা। খাদ্য সংরক্ষক মানে কি বুঝাইছে, মানে হচ্ছে ভিনেগারের কথা বোঝাইছে। ভিনেগারের সংকেত কি CH3COOH, ইথানোয়িক অ্যাসিড, তাই না, ইথানোয়িক অ্যাসিড। এখন এখানে বলছে যে n এর মান 2, n এর মান যদি 2 বসাও তাহলে এটা কি হবে বলো তো, n এর মান যদি 2 বসাও তাহলে C2H 2 × 4 = 5 COOH, এটা হয় না। এই যে এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, দেখো তো CH3CH2COOH লিখতে পারি, CH3CH2COOH, তার মানে কি এটা প্রোপানোয়িক অ্যাসিডের কথা বলছে, প্রোপানোয়িক অ্যাসিড মানে সিঙ্গেল বন্ড প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে এটার নাম কি প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে প্রোপানোয়িক অ্যাসিড থেকে আমাকে তৈরি করতে হবে কি ইথানোয়িক অ্যাসিড। দেখো ভাইয়া এটা প্রোপানোয়িক অ্যাসিড আর এটা কি ইথানোয়িক অ্যাসিড, এখানে 3টা কার্বন এখানে 2টা কার্বন, তার মানে কি কার্বন সংখ্যা এখানে কি আছে বলতো, কার্বন সংখ্যা এখানে কি 2টা, এখানে 3টা, এখানে আর এখানে কি 2টা, তার মানে কার্বন সংখ্যার এক পার্থক্য আছে না। তার মানে কি এটাকে নিশ্চয়ই 2 কার্বনে কনভার্ট করতে হবে 3 কার্বন থেকে, এটা 3 কার্বন আছে, এটা 2 কার্বনে বানাবো, তার মানে এখানেও ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার কি নিতে হবে, হেল্প নিতে হবে। তাহলে চলো আমরা এটা করে ফেলি। আমাদের উদ্দেশ্য হচ্ছে কি বলো, আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড থেকে ইথানোয়িক অ্যাসিড অর্থাৎ ভিনেগার, এখান থেকে আমরা ইথানোয়িক অ্যাসিড তৈরি করব। তো টেনটেনা চলো চলো চলো, তাহলে প্রথমে প্রোপানোয়িক অ্যাসিডটারে 2 কার্বন বানাবো, ঠিক আছে। তাহলে 1 নম্বরে এই প্রোপানোয়িক অ্যাসিডটারে 2 কার্বন বানাইতে হলে সোডিয়াম প্রোপানোয়েটে যেতে হবে। তাহলে প্রোপানোয়িক অ্যাসিডটাকে ধরো, এই যে CH3CH2COONA ধরলাম। এই সোডিয়াম প্রোপানোয়েটটা আগে বানিয়ে ফেলছে, এখানে তো প্রোপানোয়িক অ্যাসিড আছে, রাইট, এই যে প্রোপানোয়িক অ্যাসিড CH3CH2COOH, এটারে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা বিক্রিয়া করো, তাহলে এখানে উৎপন্ন হবে কি সোডিয়াম প্রোপানোয়েট। তাহলে যে CH3CH2COO এতটুকু যাবে সোডিয়ামের সাথে, এই যে এতটুকু CH3CH2COO এতটুকু যাবে সোডিয়ামের সাথে, তাহলে এখানে উৎপন্ন হবে CH3CH2COONA, রাইট, প্লাস আর এখানে H আছে আর এখানে OH আছে, এখানে H আর এখানে OH মিলে তৈরি করবে কি পানি। তাহলে এটা সোডিয়াম প্রোপানোয়েট আর পানি উৎপন্ন হইলো। আচ্ছা, এখন এই সোডিয়াম প্রোপানোয়েটটাকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে আমরা তৈরি করতে পারি না, মানে কার্বন সংখ্যা কমে দিতে পারি। তাহলে এটা নাও সোডিয়াম প্রোপানোয়েটটা, তাহলে এই CH3CH2COONA, এই যে CH3CH2COONA, এটার সাথে এখন বিক্রিয়া করো আবার সোডিয়াম হাইড্রোক্সাইড, কিন্তু প্রভাবক আছে কিন্তু এখানে তাপ আর কি ক্যালসিয়াম অক্সাইড। তাহলে কি উৎপন্ন হবে দেখো, এই যে CH3CH2 এটা আর হচ্ছে এখানে একটা হাইড্রোজেন, তাহলে CH3CH2 আর একটা হাইড্রোজেন মিলে CH3CH3 তৈরি করবে, রাইট। আর এখানে সোডিয়াম 2টা আর এখানে COO আর এখানে একটা অক্সিজেন, তাহলে CO3, তাহলে এখানে উৎপন্ন হলো কি CO3, এই যে তাহলে Na2CO3, রাইট, সোডিয়াম কার্বনেট। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড থেকে ইথানোয়িক অ্যাসিড তৈরি করা। আমি এই প্রোপানোয়িক অ্যাসিডটারে ইথানোয়িক অ্যাসিডে যদি কনভার্ট করতে চাই তাহলে আমার 1 কার্বন কমাইতে হবে। তাহলে দেখো প্রোপানোয়িক অ্যাসিডটারে ইথানোয়িক অ্যাসিডে বানানোর জন্য আমি তো 1 কার্বন কমাই ফেলছি। কেমনে, এই যে প্রথমে প্রোপানোয়িক অ্যাসিডটারে সোডিয়াম প্রোপানোয়েটে নিলাম, এরপরে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দিয়ে আমি 1 কার্বন কমাই দিলাম। আগে 3টা কার্বন ছিল, এখন কয়টা, 2টা কার্বন, ইথেন। এখন আমার উদ্দেশ্য হচ্ছে ইথেন থেকে ইথানোয়িক অ্যাসিড। তাহলে এটা তো আমরা অনেকে পারি, ইথেন থেকে ইথানোয়িক অ্যাসিড, ইথেন টু ইথানোয়িক অ্যাসিড, ইথেন টু ইথানোয়িক অ্যাসিড। তো এইটা তো আমরা সবাই পারি, ইথেন থেকে কিভাবে ইথানোয়িক অ্যাসিড যাবো, রাইট। তাহলে চলো বের করে ফেলি ধূপধাপ। প্রথমে ইথেনটাকে নাও, এই যে ইথেন CH3CH, এটার আগে ইথানল বানাও, তাহলে তো ইথানোয়িক অ্যাসিড যেতে পারবা খুব দ্রুত। তাহলে এটারে ইথানল বানাইতে হইলে এটার সাথে ক্লোরিনেশন বিক্রিয়া করতে হবে, আর এটা ইউভি এর মাধ্যমে, প্লাস Cl2 অথবা উপরে Cl2 দিলে এক কথা আর কি। তাহলে এটারে আমি যদি করি তাহলে এখানে উৎপন্ন হবে CH3, একটু আগে দেখছিলাম CH2Cl, আর এখানে হচ্ছে তোমার
HCl। এরপরে এই ইথাইল ক্লোরাইডটাকে নাও। আগের বার আমি অ্যালকোহলিক দিছিলাম ইথিন তৈরি করার জন্য, এখন তো আমার ইথিন লাগবে না, আমার এখন ইথানল লাগবে, তাহলে আমি অ্যালকোহল না অ্যাকোয়াস নিব। তাহলে CH3 CH2 Cl, এটার সাথে আমি বিক্রিয়া করব কি পটাশিয়াম হাইড্রোক্সাইড, এবং কোন ভার্সন অ্যাকোয়াস ভার্সন মানে জলীয় দ্রবণ। তাহলে এখানে উৎপন্ন হবে কি দেখো, এখানে যেটা উৎপন্ন হবে এই যে CH3 CH2 আর এখানে হচ্ছে OH, তাহলে এখানে উৎপন্ন হবে CH3 CH2 OH, আর এখানে পটাশিয়াম ছিল আর এখানে ক্লোরিন ছিল, এই দুইটা মিলে তৈরি করবে পটাশিয়াম ক্লোরাইড অর্থাৎ KCl। তাহলে এই যে ইথানলটা যেহেতু পাইছি, তাহলে ইথানোয়িক অ্যাসিডে যেতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে ইথানল যেহেতু পাইছি, ইথানলটার ইথানল নেলে নাও, তারপর ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড। তাহলে এই যে CH3 CH2 OH, এটারে জার্মান অক্সিজেন নাও, আর এখানে প্রভাব K2 Cr2O7, আর কি সালফিউরিক অ্যাসিড। তাহলে তুমি পেয়ে যাবে কি বলতো ভাইয়া, আলটিমেটলি তুমি পেয়ে যাবা ইথানল অর্থাৎ CH3 CHO। এরপর এটা আবার ধরো জার্মান অক্সিজেন দাও, আর আবার K2Cr2O7, আর কি দিবা সালফিউরিক অ্যাসিড। তাহলে এখানে পেয়ে যাবা তোমার কাঙ্ক্ষিত উৎপাদ, যেটা কি ইথানোয়িক অ্যাসিড, এই যে CH3COOH, তোমার ভিনেগার, তোমার কি ভিনেগার। ওকে, তাহলে ভাইয়া প্রোপানোয়িক অ্যাসিডটা দেয়া ছিল কোশ্চেনে, এই প্রোপানোয়িক অ্যাসিড থেকে কিভাবে ইথানোয়িক অ্যাসিডে যাব আশা করি তোমরা বুঝতে পারছো। প্রথমে নিশ্চয়ই এক কার্বন কমাই তুলে ডিকার্বক্সিলেশনে যেতে হবে। তাহলে প্রোপানোয়িক অ্যাসিডারে সোডিয়াম প্রোপানেটে নিছে, এরপর ডিকার্বক্সিলেশন মাইরা এই 3 কার্বনটারে 2 কার্বন বানাইছি, অর্থাৎ এখন উৎপন্ন হয়েছে ইথেন। পরবর্তীতে ইথেনটারে আমি হচ্ছে ক্লোরিনেশন বিক্রিয়া ইথাইল ক্লোরাইড তৈরি করছি, ইথাইল ক্লোরাইডটা থেকে পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ দিয়ে আমি তৈরি করছি ইথানল। এরপরে তো তোমার কমন বিক্রিয়া ইথানল থেকে জার্মান অক্সিজেন দিলে ইথানল, ইথানলকে জার্মান অক্সিজেন দিলে ইথানোয়িক অ্যাসিড, শেষ। ওকে, তাহলে এই ছিল হচ্ছে যশোর বোর্ডে আসা 2024 সালে সিকিউ কোশ্চেন কোন অধ্যায়ের উপর, জৈব যৌগের উপর। তাহলে পরবর্তীতে আমরা অন্য আরেকটা বোর্ডের জৈব যৌগ অধ্যায় নিয়ে কি টাইপের প্রশ্ন এসেছে সেটা আমরা দেখব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও। শেয়ারিং ইজ কেয়ারিং। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।